আমার পাখি এখানে ব্যথা পেয়েছো? যুথি আরিশের কথায় ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল। হুম, ব্যথা লাগছে, ছাড়ুন। আমি একটু দেখি, এক্ষুনি ভালো হয়ে যাবে। না, আপনি ব্যথা দেবেন, আমি আপনাকে দেখব না। আরিশ যুথির ব্যথা পাওয়া পাটা হুট করে ডানে চাপ দিতেই যুথি হঠাৎ আবারও ব্যথা পেয়ে কেঁদে উঠতেই আরিশ বলল। এই তো আমার সোনা, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। না না, ভালো হয়নি। আপনি আরো ব্যথা দিয়ে আমার পাটা পুরোপুরি ভেঙে দিয়েছেন। এখন আমি পঙ্গু হয়ে যাব আর হাঁটতে পারবো না। এখন তো আপনি খুব খুশি, তাই না? আমার পাটা ভেঙে ফেলেছেন। যুথি শুধু শুধু ফালতু বকবক করতেই আরিশ হুট করে যুথিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে বলল। মুখ থেকে আর কোনো কথা বের করলে একদম কোল থেকে ফেলে দিব। আরিশ কথাটা বলতেই যুথি আরিশের ভয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু আরিশের ওপর অভিমানটা যেন পাহাড় সমান হলো। কই সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, আবার নিজেই চাপ দিয়ে পাটা পুরো ভেঙে দিল। এখন ওকে হসপিটাল না নিয়ে বলছে কোল থেকে ফেলে দেবে। আরিশ যুথিকে কোলে করে নিয়ে যেতেই মনি বেকুব বনে ওদের যাওয়ার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল, এই ভেবে কই সেও তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু আরিশ ভাই তো একবারের জন্য জিজ্ঞেস করলো না। ছোট আপু, তুমি ব্যথা পেয়েছো? মণি ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই লিমা খান মনির কাছে এসে মণি কোথায় ব্যথা পেয়েছে জিজ্ঞেস করতেই মণি বলল। মণি কথাটা বলতেই লিমা খান ওকে উঠিয়ে বসার ঘরের সোফায় বসিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মনির পায়ে দিয়ে দিল। আরিশ যুথিকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানার উপর বসিয়ে নিজে মেঝেতে বসে যুথির পা দুটো কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পা দুটোতে চুমু খেয়ে বলল। আমার পাখির পাও। বলে পা দুটোতে এক এক করে আবারও চুমু খেলো। তবে আরিশ যুথির পায়ে চুমু খেতেই যুথি আরিশের থেকে পাও সরিয়ে এনে বলল। শোবেন না আপনি আমায়? মৌ, আমি? হ্যাঁ, জানি তো। এখন আপনি বলবেন আপনি এসব ইচ্ছে করে করেননি, ভুল করে হয়ে গেছে, তাই তো? কিন্তু শুনুন, আমি আর আপনার সাথে কথা বলবো না, বলবো না মানে বলবো না। এখন জোর করবেন, তাই তো? স্বামীর অধিকার খাটাবেন তো? যুথি কথাগুলো বলতেই আরিশ দুদিকে মাথা নাড়িয়ে বলল। না, তুই আমার কাছে নিজের ইচ্ছায় আসবি। বলে উঠে সেখান থেকে চলে আসতে নিলে দরজায় নক করার শব্দ পেয়ে বলল। দরজা খোলাই। আরিশ কথাটা বলতে লুসিয়ান দরজাটা ঠেলে ভেতরে এসে বলল। ভাই, তোমার সাথে কথা ছিল। লুসিয়ান কথাটা বলতেই আরিশ একবার যুথির দিকে তাকিয়ে ফের লুসিয়ানের দিকে তাকিয়ে বলল। আচ্ছা, তুই বাগানে যা, আমি আসছি। লুসিয়ান চলে যেতেই আরিশ যুথির কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল। সরি মৌ, খুব করে সরি। আরিশ আরো কিছু বলতে নিলে যুথি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই আরিশ আর কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ হেঁটে বাগানে চলে আসে লুসিয়ানের কাছে। আরিশ লুসিয়ানের কাছে এগিয়ে ওর কাঁধে হাত রেখে বলল। কি করতে চাস তুই এখন? ভাই, উই গট এ ফ্লাইট টুমর। আই ডোন্ট নো হোয়াট টু ডু। মাথার চুল দু হাতে দুপাশে থেকে খামছে ধরে। বাবাইকে বলেছিস? ইয়েস। কি বলেছে? Dad said to talk to everyone, but Mom told Dad not to. Your uncle and auntie will never marry their daughter to a boy in a faraway country. They once sent their daughter to a distant land. I don't feel good, brother. It's impossible to live without her. আমার বোনকে ভালো রাখতে পারবি? আমার মতো রাগ সামলাতে না পেরে আবার কষ্ট দিবি না তো? আরিশ কথাটা বলতেই লুসিয়ান আরিশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য কণ্ঠে বলে। Why are you comparing yourself to me? Do you think you and I are the same? No one can love the way you do. If anyone could understand the depth of your love, then well. Anyway, I can give you one promise. Your sister will never be in pain because of me. I won't let her suffer. লুসিয়ানের কথা শেষ হতেই আরিশ তপ্ত শ্বাস ফেলে বলল।
আমি যেরকম শিখিয়ে দিয়েছিলাম বলেছিস? Yes. Bah, your sister is something else. She actually gave me to slap on my cheeks just for saying that. লুসিয়ানের কথায় আরিশ বা হাতের আঙুলে মুখ টিপে হেসে উঠতেই লুসিয়ান দুঃখ প্রকাশ করে বলল, ভাই তুমি হাসছো? কই না তো। ভাই তুমি হাসো না তো? আরিশ লুসিয়ানকে সিরিয়াস হতে দেখে হাসি রেখে লুসিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমাদের বাগানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে। যেরকম বলেছি শুধু কাজটা সেরকম করবি, বাকিটা আমি দেখে নেব। দুভাই আরও বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে দুজনে সেখান থেকে চলে আসে। আরিশ বাগান থেকে রুমে এসে জ্যোতিকে রাতের খাবার না খাইয়ে ঘুমিয়ে যেতে দেখে পুনরায় তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেও না খেয়ে দরজা লক করে বিছানায় এসে ঘুমন্ত জ্যোতিকে টেনে বুকের মধ্যে নিয়ে আবারও নিঃশ্বাস ফেলে জ্যোতির কপালে চুমু খেয়ে পুনরায় এরকম কয়েকটা চুমু খেয়ে নিজেই হেসে জ্যোতির মাথায় কপাল ঠেকিয়ে ঘুমিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপ ক্লান্ত শরীরে বাবা চাচাদের সাথে বাড়ি ফিরল রাদীপ। রাদীপ বসার ঘরের সোফায় গা এলিয়ে দিতেই রোদ ইতস্তত করে কোনো রকম জড়তা কাটিয়ে রাদীপের কাছে এগিয়ে জিজ্ঞেস করে বলল, ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দেব? রাদীপ রোদের আলতো কথায় চোখের উপর দিয়ে রাখা হাতটা সরিয়ে রোদের দিকে তাকিয়ে বলল। দে। রোদ রাদীপের থেকে সম্মতি পেয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে ঠান্ডা পানির লেবুর শরবত বানিয়ে রাদীপের হাতে এনে দিতে রাদীপ সেটা খেয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলতেই পাশ থেকে মাহমুদ খান বলে উঠলেন, রোদাম্মা, আমার ছেলে আপনার সম্পর্কে স্বামী বলে আপনি শুধু তাকে শরবত বানিয়ে দিলেন। আমিও তো আপনার সম্পর্কে শ্বশুর হই, আমাকেও তো একটু দিতে পারতেন। মাহমুদ খান কথাটা বলতেই রোদ কেসে উঠে বিষম খেল। পেছন থেকে লিমা খান 3 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে বাকি 3 জনের হাতে দিতে দিতে বললেন, তুমিও পারো। রোদ কতটুকু মেয়ে বলো তো? এই বয়সে কি সংসার সামলানো বোঝে? তাছাড়া আমরা তো আছি। বলে উনি রান্নাঘরে চলে যান বড় যা ছোট জায়েদের সাথে রাতের খাবারের সাজাতে। ওনারা সব খাবার টেবিলে রেডি করে সবাইকে ডাকতে সাফওয়ান খান থেকে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসতেই সানজিদা খান আরিশ জ্যোতিকে দেখতে না পেয়ে বললেন, আরিশ মুখে ডাকনি, ওরা খাবে না? ওনার কথায় রোদ নরম কণ্ঠে বলল, না বড় মা, আরিশ ভাই কিছুক্ষণ আগেই আমি নিচে আসার সময় বলেছে যদি ঘুমিয়ে গেছে, সেও খাবে না। খাবে না? এত বড় রাত না খেয়ে থাকবে দুজন? ওনার কথায় সাফওয়ান খান বললেন, তুমি খাও, ওরা খিদে পেলে এসে খেয়ে নেবে। সাফওয়ান খান কথাটা বলতেই সানজিদা খান সবাইকে খাইয়ে পরে নিজেরাও খেতে বসতেই ফারিকে দেখতে না পেয়ে উনি পুনরায় জিজ্ঞেস করলেন, ফারি কই, ও খাবে না? সানজিদা খানের কথায় মোমেনা খান চারপাশ দেখে বললেন, ওর কথা বাদ দাও। মেহজাবিন খান বললেন, এটা কেমন কথা? হ্যাঁ বড় ভাবি, ওকে এখানে আসতে হবে না, আমি খেয়ে ওর রুমে খাবার দিয়ে আসবো। মেহজাবিন খান কথাটা বলতেই উনি কিছু বুঝতে না পারলেও ইন্ডিয়া তাইনিন ঠিকই বুঝলেন উনি কেন ফারিকে টেবিলে খাবার খেতে ডাকছেন না। ওনারা খাবার খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে বসার ঘরে এসে জিরোনোর জন্য সোফায় বসতেই ইন্ডিয়া তাইনিন মেহজাবিন খানের উদ্দেশ্যে বলেন, উনি কথাটা বলতেই মেহজাবিন খান হাসি দিলেন। ওনার মনে যেটাই থাকুক, ইন্ডিয়া তাইনিন এখন খান বাড়ির গেস্ট, সে সাপেক্ষে উনি নতুন কোনো সম্পর্ক হয়তো ওনাদের সাথে করবে না, তাই বলে গেস্টের সাথে খারাপ ব্যবহার উনি সেটা কখনোই করবে না। তাই উনি হাসি দিয়েই বললেন, হ্যাঁ আপু বলেন। ওনার কথা শেষ হওয়ার আগেই মেহজাবিন খান বললেন, দেখেন আপু, আমার কাছে আপনি এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। না আপু, আপনার প্রস্তাবটা ভালো, তবে আমার মেয়েকে আমি বিদেশি ছেলের কাছে বিয়ে দেব না। মেহজাবিন খান কথাটা বলতেই ইন্ডিয়া তাইনিন আর কথা বাড়ালেন না, তপ্ত নিঃশ্বাস ফেললেন। উনি চেয়ে না পেরে দ্বিতীয়বার আর কথা বাড়ান না, কারণ ওনার কাছে আত্মসম্মানটা অনেক, যদিও চাওয়াটা ওনার স্বভাবে নেই। বিশ্বের নাম করা বিলাসবহুল ধনী জিয়াং লুইজির গ্র্যান্ডটানার স্ত্রী উনি।
কোনো কিছুর অভাব নেই, কোনো জিনিস চাওয়ার আগেই সামনে হাজির হয়। সেখানে আজ দ্বিতীয়বারের মতো চাইলেন ছেলের জন্য। তবে ওনার আবদার মেনে যদি মেহজাবিন খান ওনার মেয়েকে ওনাদের কাছে দিতেন, তাহলে ইন্দ্রিয়াত তাইনিন ওনার সবটুকু দিয়ে ফাঁড়িকে আগলে রাখতেন। ইন্দ্রিয়াত তাইনিন মুখটা ছোট করে সেখান থেকে চলে যেতেই দোতলা করিডোরের রেলিং ধরে দাঁড়ালো লুসিয়ান। ওদের কথায় বাঁকা হেসে সেখান থেকে রুমে চলে যায়। রোদ রুমে এসে বিছানা গোছাতেই রাদীপ ততক্ষণে রুমে এসে দরজা নক করে বিছানার কাছে রোদের পাশে দাঁড়িয়ে পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে দিতেই রোদ চকলেট দুটো দেখে বেশ অবাক হলো। তবে সেটা রাদীপকে বসতে দিল না, নিজের মধ্যেই রাখলো। রাদীপ রোদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত দুটো তুলে চকলেটগুলো দিয়ে বলল, তোর জন্য। রোদ তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে রাদীপ রোদের থেকে সরে আসতে নিলে রোদ বলল, রাফিদ ভাই, কি বলবি বল। একটু আদর দিবেন? চোখ মুখ খিচে কথাটা বলল। রোদ তখনও চোখ মুখ খিচে বন্ধ করে আছে দেখে রাদীপ রোদের দু বাহুতে হাত রেখে মুচকি হেসে বলল, কোথায় আদর দিব? রোদকে তোতলাতে দেখে রাদীপ রোদের কপালে আলতো চুমু দিয়ে বলল, রোদ, আমি জানি না তোকে কোনোদিন ভালোবাসবো কিনা, তবে আমি চাইবো তোকে ভালোবাসতে, তোকে বইয়ের পাত্রটুকু দেওয়ার। নির্দ্বিধায় কিছু ইচ্ছে হলে অবশ্যই আমাকে বলবি। আমি এই ঠিক আছে, ভীষণ আদর দিব, লাইট নিবি আয়। রোদ আর দাঁড়িয়ে রাদীপের কথা সহ্য করতে পারল না। ও বোঝাতে চাইল কি আর রাদীপ বুঝল কি? রোদ লজ্জা প্লাস ভয়ে দু হাতে চোখ মুখ ঢেকে রাখতেই রাদীপ নিজেই বাতিটা নিভিয়ে রোদকে নিজের সাথে একটু একটু করে মিশিয়ে নিল। ভালোবাসার সুখ সুখ জিনিসে দুজন নিতান্তই হারিয়ে গেল তাদের বৈধ ভালোবাসার অন্তরালে। রাতের আধারের মতো কাটছে সময়, না কেউ থামিয়ে রাখতে পারছে আর না কারো জন্য থেমে আছে, শুধু পলকে পলকে পার হচ্ছে। ঠিক তেমনই আরও একটি সুন্দর সকালে সূচনা পেরিয়ে মধুরোদ উকি দিল দুনিয়ার বুকে। কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, তাদের না আছে কোনো পাওয়ার বেদনা আর না আছে কোনো কিছু হারানোর হতাশা। তারা মুক্ত আকাশে ডানা মেলে উড়তে ব্যস্ত। শহরের ছোটাছুটি কত গাড়ির তীব্র হর্নের শব্দ, তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। তেমনই খানমহলের কর্তীরা সকালে সবার ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত। কিন্তু ঘুম নেই ফারির চোখে। ফারি সেই কালকে সন্ধ্যার পর লুসিয়ানের কথায় ব্যথিত হয়ে ছাদ থেকে নেমে এসে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে, সেই সময় থেকে এখন সকাল 8টা অবধি একইভাবে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে। সারা রাত সে শুধুই নীরবে চোখের জল ফেলেছে, কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ, বুক ফাটা কষ্টের বেদনা। তবে তার মন তখন চিৎকার করে কেঁদে বারংবার একটা কথাই বলতে চাইছিল, ভালোবাসা অন্যায় না, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আর আমি জেনে শুনে কেন সেটা করলাম? হে আল্লাহ, আমার এত কেন কষ্ট হচ্ছে, আমি কেন সহ্য করতে পারছি না? হে আল্লাহ, হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন, নয়তো আমার হৃদয়ের ব্যথাটা কমিয়ে দিন। ফারি যখন অজস্র যন্ত্রণায় কাতরিয়ে কান্না করছিল, তখন সময় পেরিয়ে কখন যে রাত হয়ে গিয়েছিল এটা সে স্মরণে আনতে পারেনি। রাতের খাবার নিয়ে মেহজাবিন খান যখন ওকে ডাকতে ও রুমে এসে দরজা নক করেছিল, তখন ফারি অনেক কষ্টে নিজের কান্নাটাকে আটকে কোনো রকম বলেছিল, আম্মু আমি খাবো না, তুমি নিয়ে যাও। মেহজাবিন খান মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না। ফারি কেন খাবে না সেটা ওনার জানা, কারণ লুসিয়ান যখন ফারিকে কথাগুলো বলছিল তখন উনি ছাদের দরজায় দাঁড়িয়ে ওদের সব কথাই শুনছিলেন। যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক সেই সময় উনি ছাদ থেকে নেমে আসেন। মেহজাবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতেই ফারি আবারও কান্না ভেঙে পড়ল। সেই থেকেই এখন সকাল 8টা, ফারির চোখে এখন কান্নাটাও যেন আসছে না, কেমন নিস্তেজ হয়ে গেছে গেছে ছোট্ট শরীরটা। চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণ ফুলে ফেপে টইটুম্বুর হয়ে গেছে। চোখের কার ভেতর সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে। চেহারাটা কেমন শুষ্ক হয়ে গেছে, চুলগুলো হয়ে আছে এলোমেলো।
ফারি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো রেখে তার উপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো। হঠাৎ করে আনমনে তাচ্ছিল হেসে উঠে আওড়ালো। যে এই দুনিয়ার বুকে আর থাকবেই না, তার আর কিসের কষ্ট? যার দেহটা অন্যের নামে পরিপূরক, সে কি করে সেটা আড়ালে রাখবে? ফারির কথাগুলো হয়তো খুবই সামান্য, তবে এর মর্মার্থ বিশাল আকাশসমত। সে শুধু ফারি নিজেই জানে। আজও প্রতিদিনের মতো শৈলে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতেই জুথি তেতে উঠে তেজ দেখিয়ে শৈলের উপর থেকে আরিসের হাত পা সরিয়ে নেমে যেতে নিলে আরিস ওর হাত ধরে টেনে আবারও বিছানায় ফেলে টেনে বুকের মধ্যে নিয়ে বলল, কই যাচ্ছ? আচ্ছা চুপ থাকো, বলতে হবে না, তবে আমার বুকের মধ্যে এইভাবেই থাকো। থাকবো না আমি আপনার বুকের মধ্যে। ঠিক আছে যা। বলে আরিস জুথিকে ছেড়ে দিতে জুথি উঠে সেখান থেকে চলে আসতেই আরিস সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। অতপর মনে মনে আওড়ালো, আমার বোকা মৌ পোকা, তোকে ঘুরে ফিরে সে আমার বুকেই আসতে হবে। সময়টা মনে হয় মধ্য দুপুর। খানমহলে সবার ব্যস্ততা। আজ ইন্ডিয়া তাইনিন ওনার নিজ দেশে ফিরে যাবেন। সেই সুবাদে ওনাদের আপ্যায়নিক যথাযথভাবে করার বিভিন্ন খাবার নিজ হাতেই করছেন বাড়ির কর্তীরা। ওনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রুমে রেস্ট নিতে বললেন। বিশেষ করে ইন্ডিয়া তাইনিন ওনাদের, কারণ ওনাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। তবে এখনও খানমহলে ফেরেনি আরিশ। সেই সকালে উঠে না খেয়েই বেরিয়ে গিয়েছিল। আয়ানকেও সাথে করে নিয়েনি। কি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সানজিদা খান পরপর মহলের মেন দরজার দিকে তাকাচ্ছেন ছেলেটা আসলো কিনা দেখার জন্য। সানজিদা খানকে পরপর দরজার দিকে তাকাতে দেখে পাশাপাশি কাল সন্ধ্যার পর থেকে লুসিয়ানের হাবভাব সব মিলিয়ে মেহজাবিন খান সেদিকে তাকিয়ে গুমরানো মুখেই বললেন, বড় ভাবি, আরিশ আব্বু মনে হয় না এখন আসবে। ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো। কি হয়েছে তোমার? কেমন মুখটা ফ্যাকাশে লাগছে? না বড় ভাবি, তেমন কিছু না। আসলে মনটার মধ্যে কেমন জানি করছে, কিছু ভালো লাগছে না। আচ্ছা, একটু স্যালাইন গুলে খাও, ঠিক হয়ে যাবে। হুম। কেমন থমকানো পরিস্থিতি ডুমরে আছেন। খানমহলের ছেলে মেয়েদের ছোটাছুটি আজ যেন তার কিচ্ছু নেই। থাকবে কি করে? চঞ্চল জুথি যে নিজের রুমে দরজা আটকে ঘাপটি মেরে বসে আছে। রোদ তাহলে সে তো বরাবরের জন্য ঠান্ডা প্রকৃতির। বাকি রইল ইভা। সে তো তার জামাই এর সাথে জামাইয়ের বাড়িতে, যদিও সেও রোদের মতোই ঠান্ডা প্রকৃতির। তবে ভাই বোনের সাথে একসাথে থাকলে সেও টুকটাক গল্প করতে পারত। আর রইল বাকি ফারি। সে যেখানে থাকবে সেখানে মানুষ মনমরা হয়ে থাকতেই পারবে না। আর তার সাথে যদি হয় জুথি, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আজ দুজনের কেউই নেই। ফারি দুপুর এলিয়ে যেতে বিছানার উপর থেকে হেলিয়ে রাখা মাথাটা তুলে মেঝে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সব কিছু কালো অন্ধকার হয়ে যেতে দেখেই ভিমড়ি খেয়ে পুনরায় মেঝেতে পড়ে বিছানার চাদরটা খামচে ধরল। হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে এই দুপুর অবধি না খেয়ে একইভাবে বসে থাকা। আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতেই ফারি উঠে বিছানায় বসে কিছু একটা মনে মনে আবারও ভাবল। ভাবা অনুযায়ী কাভার্ডের কাছে গিয়ে একদম নতুন ভাঁজ করা ভাঙা একটা গোল ফরক হাতে নিয়ে ম্যাচিং সব কিছু নিয়ে গোসলের জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফারি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল হাসল। অতপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভিজে টপ টপ পানি পড়া চুলগুলো আশ্রয় ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার পাশে রাখা চুড়ির কাতার থেকে এক মুঠো গাঢ় নীল রঙের চুড়ি নিয়ে দুভাগে দু হাতে পরে নিল। সাথে হালকা শ্বাস, ঠিক ততটুকুই যতটুকু মৃত্যুর পর অন্য মানুষটাকে সাজিয়ে দিত কবরে সজ্জিত করার জন্য। সেটাই ফারি নিজে হাতে নিজেকে সাজিয়ে নিল। মানুষ দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করেই না নিজেকে সাজায়, কিন্তু দিন শেষে চরম সত্য মৃত্যু তাকে বেছে নিতেই হয়, হয়তো স্বইচ্ছায় নয়তো অনিচ্ছায়। তবে সেটা সেও দুনিয়ার চরম তিতা সত্যি। ফারি নিজেকে শেষ দেখায় যখন অতি ব্যস্ত, তখন অপর প্রান্তে লুসিয়ান ঠিক তার উল্টোটা। এখন বেলা প্রায় 3টা 23 লুসিয়ান সারা ঘরে পায়চারি করছে, তো কারো একটা ফোনের অপেক্ষা করছে। ওরে এমন আরও কিছু মিনিট পায়চারি করার মধ্যে হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশে বললাম, ঠিক 4টা বাজে হেলিকপ্টার চলে আসবে। তুমি কখন আসবে? আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। আচ্ছা।
আরিশের সাথে কথা হয়ে গেলে লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটলো ফাড়ির রুমের দিকে। ফাড়ি যখন নিজেকে দেখতে ব্যস্ত এমন সময় দরজায় করাঘাতের শব্দ পেয়ে সেদিক থেকে মনোযোগ সরিয়ে আবারও আয়নায় তাকাতেই পুনরায় দরজায় করাঘাত করে লুসিয়ান বলল, ওপেন দ্য ডোর ফারি। ফাড়ি দরজার বাহিরে মায়ের জায়গায় লুসিয়ানের গলা পেয়ে নাক ফুলিয়ে চোখ থেকে পানি